নমস্কার সকলকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন সকালবেলা সকলকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আর সকালবেলা থেকে একেবারে টানা এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, বাইরে বেরোনোর মতন অবস্থাও নেই। বেরোতে হচ্ছে ছাতা ফাতা দিয়ে, এমনি যে একটু ঘুরে আসবো বাইরে কাজ করব সব কিছু মানে মনে করলেই বেরোনো যাচ্ছে না। তো কী করা যাবে, এটাই তো বর্ষাকাল, এরকম কদিন চলবে আবার রোদ বেরোবে। তো সকালবেলা এখন বৌমাতাতে যাচ্ছি সবার জন্য চা নিয়ে। আর আজকে এই যে নতুন ঘরটা, এই নতুন ঘরটার কাজটা একটু তো বাকি ছিল, কমপ্লিট করার জন্য আজকে আবার কাজ শুরু হয়েছে। ওই যে নিচে স্কার্টিংগুলো ওইগুলোতে প্লাস্টার করে রেডি হবে। তো লোকজন আছে বেশি, ওদিকে দাদা জল ঘরে বসে আছে, পুটকির মিস্ত্রি আছে, রাজমিস্ত্রি আছে, সব মিলিয়ে মিশিয়ে অনেকজন আছেন। তো এখন যাই সবার জন্য চা নিয়ে। আর এখন থেকে আজকে পর্বটা শুরু হলো, আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আর সেটা একটু ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, ওর সাথে থাকুন। সৌরভের পড়াতে এসছে, ও পড়তে বসছে। দাদা চা নিন, একসঙ্গে এত জিনিস নিয়ে এসছি, কোনো সিলেক্ট নিয়ে এসছি। এদিকে নিচে ওই স্কেটিং এর কিছু কাজ ছিল, স্কেটিংটা হচ্ছে প্লাস্টার, আর ওদিকে পুট্টি চলছে। সন্ধ্যাবেলার দিকে একবার জল দিলে করে তুমি রেখে দিচ্ছ, নিচে কমপ্লিট হলে তারপর কমপ্লিট করবি। দেখতে পাচ্ছি সুপ করেছে না, এটা এখন এই দিক জল দাদা ভাই তো ঘরে নেই, লক্ষ্য ওদিকে জল ঘরে একা একা বৃষ্টি উপভোগ করছেন। আগে তুমি এসে ঘুরে গেলে, আমি তো সকালবেলা উঠে আগে সকালে বাসি কাজকর্ম সেরে ওদিকে না নিলে অন্য কোনো দিকে যাওয়া যায় না। না কাজকর্ম করছে দেখছেন, বৃষ্টি হচ্ছে দেখছেন, রোয়া হচ্ছে দেখছেন, পাশে যদি দিদিভাই বসে থাকতো কতটা ভালো হতো। হয়তো এটা তো স্বাভাবিক, এক জায়গা থেকে এক জায়গায় এসে। হ্যাঁ আমি দেখে গেলাম, তারপরে আমার গল্প করবো কালকেটা দেখে ওখানে বসে বসে শুধু ভিডিও দেখছি, সেফ একটা কোনা করে আর পিঠের চালে ধান রোয়া চলছে। ওদিকে পেছন দিকে যে প্লাস্টিক লাগানো ওগুলোকে বলা হয় পেখে আমাদের এখানে। হ্যাঁ ওই বর্ষার সময় পিঠের ওই পুকুর হয়ে থাকা হয়, তো পিঠের চালে আর বৃষ্টি পড়বে না, মাথায় একটা কোন করা। আমার জন্য চা দাও, আমি আগে এক রাউন্ড খেয়েছি, আবার বিস্কিট খাবো না। ওই ওখানে ঢাল ছিল তখন এক কাপ খেয়ে নিয়েছি। লাল চা যত বেশি খাওয়া যায় খেয়ে যাই। অঝরে ঝরছে বৃষ্টি সকাল থেকে, গতকালও প্রচুর বৃষ্টি হয়েছে, আজকেও হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে চাষের কাজও চলছে। আজকে পর্বটা শুরু হয়েছিল সকালবেলা, একেবারে সকালবেলার দিকে। আর তার ফাঁকে তো বাড়িতে লোকজন কাজ করছে, রান্না বান্না খাওয়া দাওয়া এদিক ওদিক করতে করতে আর কোনো কিছু করার সুযোগ হয়ে ওঠেনি। তো এখন একটু বিকালবেলার দিকে যাচ্ছি জল নিয়ে আসতে। সারাদিনে কিন্তু অনেকবার বৃষ্টি হয়েছে আর এখন দিচ্ছে চড়া রোদ, একেবারে পড়ন্ত বিকেলের যে রোদটা, বাইরে মানে এই দিক থেকে এইদিকে তাকানোই যাচ্ছে না, এত পরিমাণে সূর্যের তেজ। তো জলটা নিয়ে আসি, বাড়িতে লোকজন কাজ করছে, জলও একটু বেশি পরিমাণে লাগছে। একটু যে সাইকেলে করে বেশি ড্রামগুলো কলসি বোতল ভরে নিয়ে আসবো সেই অপশানও নেই। এখন এই কলসি ভরে ভরে যাই করে নিয়ে আসতে হবে, সাইকেল তো চলবে না। এই ঢাল দিয়ে হয়তো ইট দিয়ে বাঁধানো আছে, এখান দিয়ে হেঁটে যাওয়া যায়, সাইকেল নিয়ে এখান থেকে
জিনিসপত্র নিয়ে আসা খুব সমস্যা। যাওয়া যায় মানে চালানো না, ধরে নিয়ে হ্যাঁ, যায়, ধরে নিয়ে যেতে হয়। কিন্তু জিনিসপত্র নিয়ে চলবে না। হ্যাঁ, প্রচন্ড রোদের তেজ। তুমি যাও জল নিয়ে আসো, আমি একটু ঘাটের দিকে যাই। জানি তো, আমি যে জল নিতে বেরিয়ে গেছি পেছন পেছন আসার কারণ তো ওইটাই। আজকে ঘাটে বোট আছে, কিছু গেস্টও আছে। এই পাশে আমার ভাইয়ের এখানে আছে কিছু গেস্ট, তারা এইমাত্র বোটের থেকে উঠেছেন। তো ঘাটের দিকে আসলাম, এখন ভাটা হয়ে যাচ্ছে, এখনো পুরোপুরি ভাটা হয়নি, তবে ভাটা হচ্ছে, জল নামছে নিচের দিকে। বাপ্পা, হ্যাঁ, বাঁশ ভেঙে গেছে, আর গেলে কি করা যাবে। চলুন যাই, বোটের থেকেই ঘুরে আসি। এই যে হচ্ছে ঘাট, আর এই ঘাটের থেকে ওঠানামা করতে হয়। এই বোট, এই বোটে উঠে গেলাম। আর আমাদের এই যে কুক, বোটের কুক, তিনি এখন বলছে যে আসো। তুই খালি গায়ে কেন? স্নান কর, যা স্নান কর। বোটের উপরে উঠে গেছি, টেবিল পত্র সব গুছিয়ে দেওয়া হয়েছে গেস্ট নেমে যাওয়ার পরে। এখানে চেয়ার, এই যে এখান থেকে খাওয়ার রাখা হয়, রেখে এখানে খাওয়ার দেওয়া হয়। সামনের এই জায়গাটা, টেবিল দুখানা, দুটোই গোটানো। আর এই বোটের ছাদে উঠে দেখুন নদীটা কত সুন্দর দেখাচ্ছে, জলের টান দেখুন কতটা বোঝা যাচ্ছে জানি না ক্যামেরাতে। হ্যাঁ, আজকে অনেক গেস্ট আছে না? হ্যাঁ, তো এই যে আমার সামনে থেকে জলটা পেছনের দিকে আসছে, জলের স্রোত দেখুন। এখন এই সামনের দিকে যদি বোট চালিয়ে যাওয়া হয়, বোট এগোবে না, কিন্তু বোট যখন এই দিকে যাবে তখন দ্রুত গতিতে বোট এগিয়ে যাবে সুজনে। সূর্যটা পশ্চিমে হেলেছে, আর নদীতে সেই ছবিটা দেখুন। আর এখন কিন্তু বেশ কিছু পর্যটক দের বোট নিয়ে পাখির জঙ্গলের দিকে আসছে, কেউ ফিরে যাচ্ছে। দূরে দেখুন ওই যে ডান দিকে একটা বোট, বাঁ দিকে একটা পাখির জঙ্গলের দিকে বোট, দুটোই লাক্সারি বোট। ওরা পাখির জঙ্গল ভিজিট করতে এসছে, আর এই যে সূর্যাস্ত দেখতে এসছেন। তো বোটের উপরে তো কিছুক্ষণ থাকলাম, এবার চলুন বোটের নিচের দিকে। আর আপনারা জানেন যে আমাদের গেস্ট এলে প্যাকেজ ট্যুরের ক্ষেত্রে বোটে রান্নাবান্না হয়। তো বোটে যেখানে রান্নাবান্না হয়, চলুন সেই রান্নাঘর থেকে ঘুরে আসি, আপনাদেরকে দেখাই কিভাবে রান্নাবান্না হয়, কেমন জায়গাতে রান্না হয়। তো এখন নিচের দিকে নামবো, বোটের ভেতরে। বোটের মধ্যে ঢুকে গেলাম, দুধারে বেড রয়েছে, আর এই জায়গাটা একটা ফাঁকা জায়গা। এখানে ইঞ্জিনের জন্য তেল রাখা থাকে, বিভিন্ন বাজার, ছোটখাটো একটা স্টোর এখানে করা। আর রান্না বান্না হয় ইঞ্জিন রুমে। এই হচ্ছে ইঞ্জিন রুমে দরজা দেওয়ার ব্যবস্থা থাকে, কারণ ইঞ্জিনের শব্দটা যাতে এদিকে যে বেড পাতা আছে সেদিকে না যায়, সেই জন্য ওখানে দরজা দিয়ে রাখা হয়। আর রান্নাঘরে ঢুকে গেলাম, এখানে কিন্তু যথেষ্ট কষ্ট করেই রান্নাবান্না করতে হয়। এখানে ওভেন রয়েছে, এখানে বোটে জল হলে এই কল পাম্প করে জল বাইরে বের করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে সোলার সিস্টেম, এখানে বোটে যে লাইট ফ্যান যেগুলো রয়েছে এখান থেকে কন্ট্রোল করা হয়। আর আমি এখন বসে আছি, আর আমাদের যে রান্নি, এই যে নির্মলদা, আপনারা অনেকেই এসেছেন নির্মলদার হাতে রান্না খেয়ে গেছেন। বোটে যে রান্না হয় মূলত নির্মলদা রান্না করে, আরও একজন আছেন, এক দুজন, কিন্তু সারা বছর ধরে নির্মলদাই রান্নাবান্না করেন। আজকে যে গেস্ট আছে তার জন্য এখন রান্নাবান্না শুরু হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরে কি মেনু ছিল? দুপুরে মেনু ছিল ডাল, আলু ভাজা পোস্ত দিয়ে, বেশ, ইলিশ মাছের সরষে ইলিশ,
কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে আমের চাটনি পাঁপড় মিষ্টি। ব্যাস। আচ্ছা, রাত্রের মেনুটা বলো। রাত্রে হবে ভেজ ডাল, ভেজ ডাল, মিক্স ভেজ, মিক্স ভেজ, মটন কষা মটন কষা আর রাইস। ব্যাস। কালকে জঙ্গল আছে, একটা জঙ্গল আছে, জঙ্গলে যাওয়া হবে। সেখানেও কিন্তু নির্মলদার ডিউটি হচ্ছে রান্না করা, গেস্টদেরকে খাওয়ানো। খাওয়ানো রান্না করে দিয়ে ওনার ছাড়ান, খাওয়ানোর লোক আলাদা। তো বেশ, তাহলে রান্না শুরু হয়ে গেছে। এখন ইলিশ মাছের মাথা দেখতে পাচ্ছি কচু শাক আছে একটু, সাইডে রাখা আছে, কাঁচা আমের চাটনি, এদিকে কচু শাক আছে। রান্নাঘর থেকে বাইরেটা দেখতে পাচ্ছি, দেখুন কেমন লাগছে দেখতে। ইঞ্জিন রুমের মধ্যে যথেষ্ট গরম, আর সমস্ত লাক্সারি বোটে রান্নাঘর হচ্ছে ইঞ্জিন রুমের মধ্যে। কাজেই যারা রান্না করেন খুব গরমের মধ্যে থাকতে হয়। যদিও এই জানালা খুলে দিলে একটা ফ্রেশ হাওয়া বাইরে থেকে আসে, সেটাই বড় প্রাপ্তি। তাহলে নির্মলদা গুছিয়ে রান্না করো। ঠিক আছে, টাটা। টাটা। এই একটা বোট দেখুন, ইয়ার সামনে এগোতে পারিনি বাপ্পা, বোটটা পেছন ভাবে আসছে, দেখেছিস? ও পিছন ভাবে আসছে, ইঞ্জিন চালাচ্ছে না তো। ও ইঞ্জিন চালাচ্ছে না, না ভেসে ভেসে আসছে। ভেসে আসছে। মানে এতটাই স্রোত এখন, ভাটার টান এতটা যে ইঞ্জিন চালাতে হচ্ছে না, জাস্ট সুগানটা স্টিয়ারিংটা ধরে আছে, তাতেই বোট এগিয়ে চলে আসছে। ভাবুন। ওই মোটা মাছ ভেঙে ফেলছে। হ্যাঁ। আজকে দুপুর সারাদিন ভারী বৃষ্টি হয়েছে, সকাল থেকে ঝমঝম করে বৃষ্টি। আর বিকালবেলা এখন রোদের তেজ দিয়েছে, সূর্য ডুবে যাওয়ার আগে জানান দিয়ে যাচ্ছে আমি ছিলাম। ভাটা হয়ে গেছে বোটটা, এখানে চরে বেঁধে যাওয়ার ভয়, ওই জন্য ইঞ্জিন চালিয়ে বোটটাকে একটু সরিয়ে রাখা হচ্ছে। বাবলু, তোর কচু বাগানে লোভ দিলাম, এখন এই কচুর ফুল হলে খাওয়াস। আমার কচু এখন ছোট, প্রচুর আছে, কচুর ফুল হচ্ছে। হ্যাঁ কই হ্যাঁ ভিতরে আছে, ফুল হচ্ছে? হ্যাঁ হ্যাঁ তাহলে কচুর ফুল খাওয়া শুরু করেছিস? হ্যাঁ, এখান থেকে 15 দিন আগে থেকে খাচ্ছি। খুব ভালো। তা কচুর ফুল দিস তো এক সাঁজ, তোর গিন্নির বলিস। আবার তোর ক্ষেতের মধ্যে গেলে কোথায় গর্ত হয়ে যাবে, জল জমবে। না 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 না, ওরকম ইয়ে নেই। যাও বাজারে, আগাম বেরিয়ে যাও, আমরা একটু পরের দিকে আছি। আচ্ছা, জলটা নিয়ে বাড়ি আসলাম, ওই এইমাত্র এসে ঢুকেছে। আমি কথা বলছিলাম, ওখানে শুনছিলাম, আমি আমার মতো চলে এসেছি। তারপরে এসে বলছে তুমি কখন আসলে, আমার ডাকলে না। তো এখন আমি ওখানে দেখছি কথা বলছে, লোকজন আছে, আর কি ডাকবো, আমার মতো এসেছি। আর এসে এখন কলসিটা রেখে দাঁড়িয়ে পড়েছি। সকাল থেকে ঘুম ভেঙে উঠে আর সারাটা দিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত যা পরিশ্রম আর যা কাজকর্মের মধ্যে থাকতে হয়, তো প্রচুর একটা ক্লান্তি। আর বিশ্রাম তো সেইভাবে হচ্ছেই না, একরকম বলা যায়। শরীরটাও কিন্তু খুব খারাপ, কিন্তু আপনাদের সামনে যতটা পারি হাসি মুখে আসার চেষ্টা করি। তার কারণ আমাদের কোনো কিছু হয়েছে সেটা নিয়ে আপনারা দুশ্চিন্তা করেন বা করবেন, কেননা আপনারা আমাদেরকে অনেকটাই ভালোবাসেন। তো সেই জায়গা থেকে কোনো রকম চিন্তা করেন সেটা চাই না। তো একটু যেন কেমন একটা লাগছে সারাদিন পরে, এখন এই বিকালবেলা আর মনে হচ্ছে না যে কোনো কাজে হাত লাগাই। এই বাড়ির ওপরে সারা দিনটা শুধু ছাগল চলে আসছে। তো আজকেই ভাবছিলাম যে এইখান থেকে একটা নেট টেট হোক, কাপড় হোক, কিছু একটা দিয়ে গার্ড করে অন্তত ওই দুপুরের পরে ওই টাইমটা ছেড়ে দেয়। সকালের দিকে মনে হয় বেঁধে রাখে, এবার সেই থেকে তাড়াতে লাগে। দুপুরবেলাতে এমনি শোয়া হয় না, তারপরে ভিডিও করছি, কখন কোথায় থাকছি যাচ্ছি, এবার ওই ছাগল তাড়াতে হচ্ছে। তো ওই কাজটা করব, সেটাও যেন ভালো লাগছে। আপনারা অনেকেই বলছেন যে সুস্মিতা একটা কাজের লোক রেখে দাও, তোমার অনেকটা খাটনি হয়ে যাচ্ছে। তো আমার বাড়ির মধ্যে মাজা ধোয়া, কাছাকাছি বা আমার সাংসারিক কাজের মধ্যে আমি সামলে দিতে পারবো, কিন্তু এর বাইরেও আপ্যায়নের দিকে যে কাজকর্মগুলো আছে, তো তার জন্য লোক ছিল। এবার এই রোয়া ছোয়ার মাঝখানে এই রোয়াটা উঠে গেলে তবে কাজের লোক লোক আসবে, পাওয়া যাবে। আর তাছাড়া গ্রামে পুরুষ মানুষের সংখ্যা এখন খুব কম। এর আগে মহিলারা বাড়িতে আছে, তারা করছে কি চাষের করছে? কাজ। তারা এখন নিজেদের 2-1 বিঘে করে জমি আছে, এবার সেইগুলো বাড়িতে মানে স্বামীরা বাড়ি না থাকার দরুন নিজেরাই সেটা দেখভাল করছে, চাষবাস তো করছে। চাষ না ওঠা পর্যন্ত লোক পাওয়া যাবে না। এবার তবুও দেখি, তারপরে খোঁজ খবর চলছে। আর ক্যামেরায়ও একজন ছিল,
যে ছেলেটা, যে ভাইটা, তার কথা তো আপনাদেরকে বলেছি। একজন না, দু একজন লাস্ট যে থাকা ছিল কন্টিনিউ একটা সে তো নেই এখন। এবার তারপরে কিন্তু 2-3 জন এসছে, এবং এটা এতটাই ধৈর্যের কাজ। কোনোটা দুপুরবেলা হাফ বেলা পর্যন্ত করে তারপরে মনে হচ্ছে না দাদা এটা আমি পারবো না। কেউ একদিন এসে পরের দিন আসবো বলে বলছে না দাদা আমি মনে হচ্ছে আমি পারবো না। তো এতটাই ধৈর্যের কাজ, সবাই ধৈর্য ধরে করতেও পারছে না, কিন্তু আমাদের তো ধৈর্য হারালে হবে না। আর ধৈর্যের পরীক্ষা দিয়ে আমরা অলরেডি পাস করে বসে আছি, মনে হচ্ছে পাস করেছি, না হলে এতদিন কন্টিনিউ হচ্ছে কি করে। তো ধৈর্য আমাদের হারালে হবে না। আর উপরওয়ালা আমাদের ধৈর্যের পরীক্ষা তো ভীষণভাবে নিচ্ছেন একের পর এক। আমরা পরীক্ষা দিয়েই যাচ্ছি, জানি না পাস জীবনের শেষ দিন পর্যন্ত পরীক্ষা চলবে। এখন সবই উপরওয়ালার ইচ্ছেতেই হচ্ছে। চলো তার ওদিকে অঙ্গুলি হেলনে সবকিছু হয় আর কি। একটা কাজ কি হয়েছে একটু দেখে আসি। আমিও যাই, রাজমিস্ত্রিরা চলে গেছে, পুট্টি যে গেছে। করে ও এখনো আছে, আছে? করছে। হ্যাঁ, আর ওদিকে সেই লাউ গাছটা যখন একটু একটু করে উঠছিল তখন এই লাউ গাছটা আজকে বেঁধে দাও। আমার কত মায়া হচ্ছিল যে পড়ে যাবে, ভেঙে যাবে। এখন এরকম উল্টে গেছে, তাও আমার মনে হচ্ছে না যে আমি মই লাগিয়ে চালে উঠি বা ইয়ে করি, একটা যেন ভালোই লাগছে না কিছু করতে। তো দেখি ওইটা আজকে ব্যবস্থা করতে হবে, না হলে তো মাথার থেকে ভেঙে গেলেই গেল। ওই একটাই গাছ এ বাড়ির ওপরে সম্বল, একটা না, ওর পাশে একটা ছোট হচ্ছে। আর পেছন দিকে শিম গাছ বেরিয়েছিল, পুরো একেবারে এক টানা ছাগলে পুরো গাছ খেয়ে নিয়েছে। যে ঢেঁড়স কি পরিমাণে একটা শসা কিন্তু না তুললে কালকে হলুদ হয়ে যাবে। বলবো ওই ভেতরের দিকে আছে, ওই তো দেখা যাচ্ছে, এই একটা না দুটো। আজকে একটু বড় হয়েছে না? প্রত্যেকদিন দেখো না। দেখো একজন কাকিমা কিন্তু তোমাকে বলেছে ওই চিচিঙ্গার তলাতে একটু সুতো বেঁধে আর একটা ভারী ছোট ঢিল বা পাথরের টুকরো দিলে চিচিঙ্গা লম্বা হয়ে যাবে। তো ভেঙে যাবে না গোড়াতে যেখানে? জানি না, কাকিমা কিন্তু মেসেজ করে এটা বলেছেন। এটা এমনি লম্বা হচ্ছে, বেঁকে ওঠে। আর এটা তো লম্বা হয়েই বেরোচ্ছে। যেগুলো বেঁকে ওঠে সেইগুলো মনে হয় করতে হয় না, সেটা কি জানি না। কি হলো, ভেঙে গেল? আরে কচি ওইভাবে এ করলে হবে না, আমি সাবধানে। ওইভাবে সরাবো না, আমার বুদ্ধি হয়ে গেছে। চোর পালালে বুদ্ধি বাড়ে, জানো তো। একদম। আমার ওই যে ভেঙে গেছে তখনই আমার শিক্ষা হয়ে গেল যে এইভাবে করতে হবে। জীবনে কিছু না হলে অভিজ্ঞতা বাড়ে না, বুঝতে পেরেছো? এই একটা এখানে দেখুন এই যে একটা চিচিঙ্গা হয়েছে, এই একটা হয়েছে, আর এটা দেখুন বুলবুলিতে খেয়ে গেছে। আর এদিকে উচ্ছে গাছগুলো বেশ লতিয়েছে। ওটা আবার পালা বসাতে হবে। কে বলেছে হবে না? হ্যাঁ, কে বলেছে? খেললে তারপরে বোঝা যাবে যে আরে না কিছু হয়ে করেছি। গেছে। হাজারো কষ্ট হলেও তার মধ্যে এই বাগানের কাজ, এটা বেশ লাগে ভালো। আর যখন সবজি ফল টলগুলো তুলি তখন যে কি ভালো লাগা, তো এটা যারা করেন তারাই একমাত্র বুঝবেন। এর মধ্যে কিন্তু আবার কলমি শাকের দানা ছড়িয়েছে। এমনি তো সব প্রাকৃতিক ভাবে কলমি শাক যা হওয়ার পুকুর পাড় দিয়ে হয়েছে, আর এখানে এগুলো দানা ছড়ানো আছে, হয়েছে, সব বের হয়ে গেছে। ভেন্ডি কিন্তু একটা তোলার মতো হয়ে আছে এখানে, তুমি তোলো। আর যে ঢাড়সগুলো পেকে গেছিল দানা ওই পাশে দিয়েছি, সে গাছও বড় হচ্ছে। ও আমাকে বলছে তুমি চিন্তা করছিলে চিচিঙ্গা কিন্তু হবে, তা আমি সেখানে বলছি কি খুশি কিন্তু হবে না। কত হাসবো। আমি বলতে চাচ্ছি ঝিঙেগুলো কিন্তু ফুল ওই 2-1টা করে আসছে, ঝিঙের ফুল ওই হলুদগুলো, বুঝলি? হলুদ ঝিঙার ফুল, সাদা চিচিঙ্গার ফুল, গাছ সবুজ, গাছ সবুজ। গাছ ডেভেলপ করেছে তাই। সবুজ হয়ে গেছে। এদিকে আজকে মিস্ত্রিরা দুটো পিলার তৈরি করেছে। এই যে নতুন ঘরের থেকে বাথরুমের যে পাইপগুলো গেছে, জলের পাইপ, বিভিন্ন পাইপ এখান থেকে বেরিয়েছে, সেগুলো এই কাঠ দিয়ে বাঁধা ছিল, কিন্তু সেটা বেশ জুতসই হচ্ছিল না। তো এখানে এই পিলারগুলো করা হয়েছে, এই একটা আর এই একটা। পাইপগুলো একটা ভেতর দিয়ে গেছে, একটা বাইরে দিয়ে, মানে উপর দিয়ে। তো আর এই পিলারটা শুয়ে পড়বে না, অনেকটা লং তো, ওই জন্য, বুঝেছো? হ্যাঁ, পাইপটা অনেকটা লং তো, ওই জন্য। এই কলা গাছ এখানে রাখা যাবে না, এই গাছের জানালার পাশে না,
আর এই যে কাঁচা প্লাস্টারগুলো এই টাইলসের উপরে দিয়ে গোটা ঘরে চারকানা বারান্দা এগুলো সব আজকে মিস্ত্রিরা করে চলে গেছে। নাও নাও, ও পেকে যাবে, রাত গেলে একদম। তোলো এই দুটো, এইটা কখন ফাঁকে হলুদ হয়ে গেছে। এখন বিকেলবেলা একটু ফল খাওয়া উচিত না? শশা কাটো খাই। সিঁড়ি এনে করছিলাম খালি হাতে, কি করে, তাই তো। ওয়েট এন্ড সি। একটুখানি লম্বা আছে বলে কত রকম গান মনে আসছে। হ্যাঁ, হলো। তাও অত লম্বা হলে সিঁড়ি হবে না, কি হবে? লম্বা হওয়াটাও আমার অপরাধ। তা হোক, ওই নাটের গায়ে বাঁধার কথাই তো আমি বলছি। তাহলে আমি পারবো না, আমি সিঁড়ি তো নেবো। তা আমি তো বললাম যে তুমি আমার কাছে দাও, আমি ওটা দেখো কিভাবে তোমার করে দিচ্ছি। খুব সুন্দর। আমি তো ওইটাই করতে চাচ্ছি। হাসার কি আছে তো? আমার মাচায় তোমার পুঁইশা, আর আমার দড়িতে তোমার লাউ চালে উঠবে, বুঝতে পেরেছো? তোমার দড়ি, তোমার চাল, তোমার সব। এখন লাউ গাছটা লাগালাম আমি, একটুখানি বেঁধে এনে দিয়ে এইবার বলবে আমি চালে তুলে দিয়েছি। আমার এই বাঁধনটা আমার, এই লাউ গাছ তোমার, চালও তোমার, বুঝেছো? না, আমি ওইটাই করতে চাচ্ছি। আমার উল্টো পাল্টা বুঝিয়ে আমি এই করছি ওই করছি, বাঁশি লাগবে না, এই লাগবে না। তা তুমি তো ব্যাপারটা বোঝো একটু লেটে। আমি যদি দড়িটা এখানেও বাঁধি আর এখানে যদি এই মালটাকে যদি এরকম ভাবে দিই, তা এইখানে দড়ি বাঁধা থাকলে ইয়ে যখন বড় হবে উপরে যাবে না? যাবে, তাহলে তবুও দড়িটা উপর থেকে থাকবে। এখন আরেকটু টুকরো দড়ি দরকার। ওই সাদাটা খোলো না ওখান থেকে, ওর মাথার থেকে। না না, এখানে একটা সাপোর্ট দরকার। আরে ওকে খুলে টান করো, ও তো ঢিলা হয়ে গেছে। ওরা আমি সেই লাউ গাছ এইখান থেকে বড় হচ্ছে বড় হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি, চালে উঠে যাচ্ছে, আবার লাউ ফুল আসবে, ফল আসবে। আমি এটাকে সুন্দর করে দেবো। আর এই যে এদিকে পুঁই শাকের মাচায় কিন্তু অলরেডি পুঁই শাক উঠতে শুরু করে দিয়েছে। তাহলে এই মাচা যদি না করতো পলাশ মণ্ডল, তাহলে কি হতো? পুঁই শাক যেত কোথায়? দারুণ উঠে যাচ্ছে কিন্তু। আর এখানে কুলপি শাকগুলো তো দারুণ হয়েছে, শুধু এখন ডোক কাটলেই আবার হয়ে যাচ্ছে। আর আমার ধনে পাতাগুলো তো এখানে দিনে দিনে বাড়ছে। বাঁধন হচ্ছে, তা আমার দিকে ঘুরে আসছে কেন? ও আবার তুমি এই ধারে দাঁড়ালে তোমার দিকে ঘুরে যাও। এ তুমি পায়ে ওটা কখন পড়েছো? আমি তো দেখিনি, খেয়াল করিনি তোমার দিকে। যেন ওপর দিক থেকে দেখছি, পায়ের দিক দেখতে হয়নি, কাদা রাস্তায় পড়ে নিয়েছে। আজকে একেবারে বেলা গেছে। আজকে বলে না, প্রত্যেক দিনই বেলা যায়। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার নেমে আসবে। আজকে এই শাড়িগুলো কেচেছিলাম, জামা কাপড় কিছুটা, তো খানিকটা ঘরে তোলা, বৃষ্টি এসেছিলো, তারপরে এইগুলো আবার মানে মেলে দিলাম। কিন্তু ওই চড়া রোদে যা শুকিয়েছে একটুখানি, কিন্তু ভালো শুকায়নি। আবার কালকে বুঝছো না। ওটা কি বাবু? হ্যাঁ, ওই ভয় দেখাও যেটা নিয়ে, কিরকম ভাবে করে দেখি, একবার করো দেখি। বাহ, ভয় করেছি। তো সন্ধ্যা তো হয়ে আসলো, আর আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।